একজন রাঙা মানুষ আমাদের সাথে রয়েছেন, সিফায়েতুল্লাহ মুকুল, যিনি নৃতত্ত্ববিদ পেশায় এবং আমাদের খুব প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী। চলুন আমরা আমাদের আজকের দ্বিতীয় ঘন্টার অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। পাঞ্জাবির কালারটা অনেক সুন্দর। ধন্যবাদ। হ্যাঁ, ভালো লাগছে। আমরা ছোটবেলা থেকে শুরু করি এবং আমরা বিশ্বাস করি অনুষ্ঠানে যে একজন সফল মানুষ তার বেড়ে ওঠাটা ছোটবেলা, বিশেষ করে ছোটবেলা যে স্কুলিংটা হয় সেটা অনেকখানি গুরুত্বপূর্ণ। তো আপনার ছোটবেলা থেকে আমরা জানতে চাই যে কোথায় বড় হয়েছেন, সেই সময় আপনার পরিবারের আবহাওয়াটা কেমন ছিল, আপনার মুখে জানতে চাই। আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, কিবরিয়া কি জানো যে ওনার জন্মদিন আর রবীন্দ্রনাথের জন্মদিন একই দিনে? চমৎকার চমৎকার, সত্যি চমৎকার। তো ছোটবেলার কথা যেমনটি কিবরিয়া জিজ্ঞেস করছিল। আমার তো ছোটবেলা কেটেছে রীতিমতো একান্নবর্তী পরিবারে, আসলে অনেক সবাইকে নিয়ে, প্রায় দাদা দাদি, চাচা চাচি, তাদের ছেলে মেয়েরা, আমার কাজিনরা, আমার ফুপুরা প্রবাসী ছিলেন, অনেকে এসে আমাদের ওখানে উঠতেন। তো বলতে পারেন প্রায় এক পাল কাজিনদের ভেতরে বড় হওয়া, খুব আনন্দে, খুবই মজায়। আমাদের বাড়িটাও ছিল বিশাল। আমরা ধানমন্ডিতে থাকি, আমার জন্মও ধানমন্ডিতে, আমার স্কুলিংয়ের একটা বড় অংশ ধানমন্ডিতে, যার ফলে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, তখন আসলে যোগাযোগটাও খুব নিয়মিত ছিল। আশেপাশে কারা আছেন এই ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। তাদের সবাইকে নিয়ে হইচই করে খুবই আনন্দে একটা ছোটবেলায় আমি বলবো কেটেছে। মারামারি থেকে শুরু করে হুল্লোড় থেকে শুরু করে হই হুল্লোড় ছিল, মারামারি অত ওইভাবে ছিল না, তবে সাংঘাতিক মজায় ধরেন বিকেলে খেলা, সন্ধ্যায় পড়ার পর আবার খেলা দল বেঁধে একটা সাংঘাতিক আনন্দময় সময়। বিশেষত যখন এখন মানে আমি আমাদের ছেলে মেয়েদের কথা ভাবি, আমার রীতিমতো কষ্ট হয় যে আমরা এখন একটা ফ্ল্যাট বাড়িতে ঢুকে গেছি এবং আমরা যে আনন্দে আমাদের ছোটবেলাটা কেটেছে তার সাথে এখনকার ছেলে মেয়েদের ছোটবেলার তুলনা করাই ভীষণ তফাৎ এবং খুব কষ্টদায়ক ব্যাপারটা। অবশ্যই। আমরা আপনার ছোটবেলার কথাতেই আরো কিছুক্ষণ থাকতে চাই। খেলাধুলার কথা বলছিলেন, পড়ার আগে খেলা, পড়ার পরে খেলা। তো আপনাদের বাড়িতে সম্ভবত দুই প্রজন্মের মধ্যে ক্রিকেট লড়াইয়ের একটা রেয়াজ ছিল, তো এটা কার আইডিয়া ছিল? আমার চাচাদের অনেকে খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলেন, জাতীয় পর্যায়ে খেলেছেন, হকি, কেউ কেউ ক্রিকেট খেলেছেন, যার ফলে আমাদের বাসায় আউটডোর গেমসের একটা সাংঘাতিক কদর ছিল। সবাই আমরা খেলতাম, আমাদের বিশাল বারান্দা ছিল, আমরা অবসর সময়ে বারান্দায় ক্রিকেট খেলতাম, বিকেলে মাঠে গিয়ে খেলতাম। এবং আমার বাবা, তার কাজিনরা এবং আমরা আমাদের কাজিনদের ভেতরে এক ধরনের রীতিমতো বিয়ে বাড়ির মতো আয়োজন করে খেলা হতো। বাবুর্চি ডেকে, ডেকোরেটর ডেকে একটা সারাদিনের আয়োজন, সারাদিন ব্যাপী ক্রিকেট, ভীষণ আনন্দের একটা উৎসব, ভীষণ আনন্দের। আমরা সারা বছর অপেক্ষা করতাম কখন শীতকাল আসবে, এ ধরনের একটা ব্যাপার হবে। চমৎকার শৈশব, দারুণ। বাবার প্রসঙ্গে একটু আসতে চাই এবং একই সাথে পুরো ফ্যামিলি সম্পর্কেই জানতে চাই, বাবা মা ভাই বোন। সেটা হচ্ছে যে আপনার হাতে খড়ি কি বাবার কাছে? আমি যতদূর জানি যে আপনার বাবা বুলবুল ললিতকলা একাডেমিতে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন, তো একটু জানতে চাই। ঠিক হাতে খড়ি বলবো না, আমার বাবা প্রয়াত আতিকুল হক চৌধুরী সাহেবের ছাত্র ছিলেন বুলবুল ললিতকলা একাডেমিতে, কিন্তু উনি অসময়ে চলে যান, যার ফলে উনি সহ ওনাদের, আমার শোনা কথা, উনি সহ ওনাদের ব্যাচের অনেকে গানটা সেভাবে কন্টিনিউ করেন নাই। আমার ধারণা ওনার মনে হয়তো থেকে গিয়েছিল যে যেটা উনি শেষ করেননি বা কন্টিনিউ করেননি সেটা হয়তো তার সন্তানদের ভেতর উনি ভেবেছিলেন সন্তানদের দিয়ে জিনিসটা এগিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ, তো হাতে খড়ি বলবো না, তবে আগ্রহটা মূলত বাবার। আমার সাথে ছায়ানটের যোগাযোগ করিয়ে দেওয়াটা একটা খুব আকস্মিক ঘটনা, কিন্তু এটা আমার বাবার মাধ্যমেই হয়েছে। তো আপনার গানে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা শুরু হয় কবে এবং কিভাবে? শুরু তো করি একেবারে গান শেখা শুরু করি 92 সালে, 1992 সালে, বাংলা 1398। আমরা ছায়ানটে বাংলা ক্যালেন্ডার অনুসরণ করি। কিভাবে, এটা খুব একটু ইন্টারেস্টিং অন্তত আমার কাছে। আসলে আমাদের বাসায় যেটা বলছিলাম যে অনেক বড় পরিবার, স্বভাবতই এক একজনের রুচি এক এক রকম, গানের রুচিও এক এক রকম। ইংরেজি গান হচ্ছে, হিন্দি গান হচ্ছে, ফিল্মি গান হচ্ছে, বাংলা গান হচ্ছে। আমার বাবা মার খুব বাংলা গানের প্রতি এক ধরনের অনুরাগ ছিল। আমার মনে পড়ে ছোটবেলায় আমরা গান শুনতে শুনতে ঘুমিয়ে যাচ্ছি, পুরোনো দিনের গান, রবীন্দ্রনাথের গান, খুব ভালো ভালো রেকর্ড। তো যার ফলে সুরের সাথে এক ধরনের একটা মানে আনকনসিয়াসলি হলেও একটা যোগাযোগ তখনই বোধহয় হয়ে গেছে। আর 92 সালের কথা যেটা বলছিলাম,
যেহেতু আমরা যেটা বলেছি আগে যে বিভিন্ন রকমের বিভিন্ন রুচির বিভিন্ন সঙ্গীত রুচির মানুষ আছেন, আমার বাবা সম্ভবত নিশ্চিত ছিলেন না যে আমি রবীন্দ্রসঙ্গীত শিখতে আগ্রহী হব কিনা, যদিও ওনার ইচ্ছা ছিল খুবই। তো উনি আমাকে না জানিয়েই ছায়ানটের ফর্ম কিনে আনেন এবং আমাকে একদিন বিকেলবেলা ছায়ানটে নিয়ে যান, এবং তখন উনি আমাকে জানাননি আমি কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো ছায়ানটে যাওয়ার পরে তো হঠাৎ করে আমি বুঝতে পারলাম যে আমি গানের পরীক্ষা দিতে এসেছি, এবং সেটা রবীন্দ্রসঙ্গীত, এবং আমি একেবারেই অপ্রস্তুত, কারণ অনেক গান শুনেছি কিন্তু সেভাবে গান মনে রেখে গুনগুন করেছি, কিন্তু মানে গান পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় আসলে আমি ছিলাম না। যাই হোক, পরীক্ষা দিলাম। আমাদের একজন শিক্ষক আব্দুল ওয়াদুদ, উনি পরীক্ষা নিলেন এবং উনি আমাকে বললেন, তখন আমি স্কুলের শেষ দিকটায়, আমাকে বললেন যে তুমি তো আসলে এই ক্লাসটার জন্য বয়সের বিচারে এখন অনেক ছোট, তুমি এক কাজ করো, এখান থেকে বেরিয়ে আরেকটা ফর্ম নাও ছোটদের দলের জন্য। তো যাই হোক, কিন্তু তার এর মধ্যেই খুব অল্প সময়ের ভেতরেই ছায়ানটের পরিবেশটা আমার সাংঘাতিক ভালো লেগে গেল, এবং বেরিয়ে সাথে সাথে আমি বাবাকে বললাম হ্যাঁ আমি এখানে আসতে আগ্রহী, আমি একটা ফর্ম নিব। যাই হোক, পরবর্তীতে আমাদের যখন ভর্তি পরীক্ষার ফল হলো, দেখলাম যে না, আমি প্রথম বর্ষে ভর্তি হওয়ার চেষ্টা করেছি এবং ওনারা আমাকে অ্যাকসেপ্ট করেছেন। স্যার, আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে একটা গান শুনে নিই ছোট্ট করে, তো কোনটা শোনাচ্ছেন? এখন তো শরৎকাল, জি, রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ে শরতের একটা গান করি, অংশ বিশেষ। এই গানটায় একটা লোকসুরের ব্যাপার আছে। আমরা যাই বলি প্রয়োজন নেই বলা, কিন্তু আপনি যা বলবেন সেটা আমাদের দর্শকদের মনে লাগতেই হবে এবং লাগবে আশা করছি। আমিও সেরকমই আশা করছি। আমরা আপনার গান শেখার গল্পগুলো শুনছিলাম, ছায়ানটের সাথে আপনার প্রথম পরিচয়। তো ব্যাপারটা তো এমন ছিল না যে রবীন্দ্রসঙ্গীত আপনি গাইতেন ছোটবেলা থেকেই বা আপনার ভালো লাগতো সেজন্যই রবীন্দ্রসঙ্গীত শেখা, রবীন্দ্রসঙ্গীতে আসা, বরং বাবার আগ্রহী আসা। তো রবীন্দ্রসঙ্গীত যখন শিখতে শুরু করলেন তখনকার অনুভূতিটা কেমন ছিল? তখন কি রবীন্দ্রনাথকে ভালোবাসতে শুরু করেছিলেন? এটা আসলে চমকের মতো আমি বলবো, কারণ মানে এটা আমার টিনেজে তখন আমি তখন ক্লাস 9-এর ছাত্র, স্বভাবতই চঞ্চল প্রকৃতির গান বা বিদেশি সুরের বিভিন্ন রকমের গানে শুনছি, আকৃষ্ট হচ্ছি। আর যে ধরনের রবীন্দ্রসঙ্গীত সাধারণত আমাদের প্রচার মাধ্যমগুলোতে সেই সময় শোনা যেত, তার বড় একটা অংশ আমি বলবো যে খুব একটা আকর্ষণ করতে এরকম না, অন্তত আমাকে না। তো সেই বিচারে আসলে রবীন্দ্রসঙ্গীত শিখবো এই ধরনের সিদ্ধান্ত একেবারেই ছিল না। গান শিখবো এটাই কখনো চিন্তা করিনি আসলে ভাবে। তো যাই হোক, ছায়ানটে আসার পরে প্রথমত তো পরিবেশটা সাংঘাতিক ভালো লাগলো। ছায়ানটের সঙ্গীত রুচি, এর যে ইন্টারনাল ডিসিপ্লিন, সময় অনুবর্তিতা, এগুলো তো ছায়ানট আমাকে ভীষণভাবে আকর্ষণ করলো। এবং আমি বলবো যে আমার ছায়ানটের পরেও, আমার ছায়ানট যখন ছাত্রত্ব শেষ হয়ে গেছে, তারপরে এই শিক্ষাগুলো আমার জীবনে একটা খুবই মানে পজিটিভ একটা প্রভাব রেখেছে। তো যাই হোক, যখন ছায়ানটের গান শেখা শুরু করলাম তখন তো প্রায় মন্ত্রমুগ্ধের মতো গান শিখতাম। যারা আমাদের শেখাতেন তাদের কাছ থেকে এত কিছু পাওয়ার, এটাই একটা রীতিমতো চমক ছিল। যে আর রবীন্দ্রনাথের গানে লোকসুর, আপনার ধ্রুপদ থেকে নেয়া, খেয়াল থেকে নেয়া, বিদেশি লোকসুর, বিদেশি সুরের গান, এর যে ব্যাপ্তি এবং ব্যাপকতা সেটা একেবারেই মানে কখনো চিন্তাও করে দেখিনি। তারপরে যখন শেখা শুরু করলাম তখন আসলেই একটা নতুন যেন মানে জগৎ সামনে খুলে গেল। অগাধ সমুদ্র, শেখার শেষ নাই, শেখার আনন্দ আছে, যার ফলে একটা অসাধারণ অভিজ্ঞতা। জি, এবং এই অভিজ্ঞতার মুখোমুখি 1 বছরের যখন সময় পারটা হলো, তারপরে আমরা দেখলাম যে আপনি একটা কম্পিটিশনে অংশগ্রহণ করলেন এবং সেখানে ঢাকা মহানগরীর মধ্যে আপনি প্রথম স্থান হলো, চূড়ান্ত পর্যায়ে গিয়ে বোধহয় সান্ত্বনা পুরস্কার পেয়েছিলেন। তো সেই সময়ের অনুভূতিটা আসলে কেমন? এটা আমি বলবো কিছুটা নির্বোধের মধ্যেই করা, কারণ প্রতিযোগিতার জন্য আসলে খুব যে আমি তৈরি ছিলাম তা না, নিতান্ত এক ধরনের হুজুগে করা। আসলে ছায়ানটে ভর্তি হওয়া মাত্র বিভিন্ন বয়সী কিছু বন্ধু বান্ধব তৈরি হয়ে গিয়েছিল, যারা আমার ধরেন এই জীবনের সম্পদ আমি বলবো। তো তাদের আগ্রহে কিছুটা প্ররোচনায়ও প্রতিযোগিতায় নাম লেখালাম। আমাদের রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বলতে একটা ব্যাপার আছে, যারা দেশব্যাপী রবীন্দ্রসঙ্গীতের প্রচার, রবীন্দ্রসঙ্গীতকে কেন্দ্র করে মানুষে মানুষে মিল ঘটানো, এক জায়গায় করা মানুষকে, এই অসাধারণ কাজগুলো করে থাকেন। তো ওনারা প্রতি অল্টারনেট ইয়ারে একটা প্রতিযোগিতা করেন। তো ঢাকা মহানগর থেকে আমি চেষ্টা করেছিলাম, আমি অবশ্য প্রথম হইনি, আমি হয়েছিলাম দ্বিতীয়।
আচ্ছা, মহানগর পর্যায়ে। এরপরেও দুটো ধাপ আছে চূড়ান্ত ধাপে পৌঁছানোর জন্য। চূড়ান্ত ধাপে আমি সান্ত্বনা পুরস্কার পেয়েছিলাম, এটা বোধ করি 94 সালের কথা। পরে কি আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, এই প্রতিযোগিতা মূলত দুটো বিভাগে হয়। একটা কিশোর বিভাগ, 16 বছর পর্যন্ত যাদের বয়স, তারা এই বিভাগে সাধারণত প্রতিযোগিতা করেন। 16-র উপরে গেলে সাধারণ বিভাগ। তো আমার প্রথম প্রতিযোগিতা যেটার কথা বলছিলাম সেটা আমি কিশোর বিভাগে ছিলাম তখনও। পরবর্তী 96 সালে, তখন আমি 16 জাস্ট শুরু হলো আমার বয়স, তখন আমি সাধারণ বিভাগে প্রতিযোগিতা করি। সেবার ভালো করেছিলাম। আমি সেবার প্রথম বিভাগে প্রথম হয়েছিলাম চূড়ান্ত প্রতিযোগিতা। আচ্ছা, প্রতিযোগিতার প্রসঙ্গ যেহেতু চলে আসলো, একটু জানতে চাইবো, মানে ব্যক্তিগতভাবেই জানার ইচ্ছে, সেটা হচ্ছে গানের প্রতিযোগিতা আসলে কোন জায়গাটায়? একটা গান দেখা গেল যে খুব ভালো নোটে হলো, খুব ভালো স্কেলে হলো, খুব ভালো গ্রামার মেনটেন করলো এবং সেই গানটা ফার্স্ট হয়ে গেল। আবার আরেকটা গান ঠিক উল্টোটা হলো, খুব ভালো নোট মেনটেন করেনি, গ্রামার মেনটেন করেনি, কিন্তু গানটা মানুষের মনে দাগ কেটে গেছে, তার গায়কিটা, এবং সে মানুষের মনে অনেক বড় একটা জায়গা তৈরি করে নিল। আপনাকে যদি প্রেফার করতে বলা হয়, আপনি কোনটাকে প্রেফার করবেন? আসলে গানের যদি একটা মানে সম্পূর্ণতা পেতে হয়, দুটোই লাগবে। জি, মানে আপনার একটা টেকনিক্যাল কম্পিটেন্সি তো লাগবেই, মানে গান করার কৌশল, কোন অনুষ্ঠানে কি ধরনের গান হওয়া উচিত, অডিয়েন্স কেমন, আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু কি। ঠিক তেমনি প্রতিযোগিতার বেলায়ও তাই, কি ধরনের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা কারা আয়োজন করছেন, তারা কিসের ভিত্তিতে প্রতিযোগিতার মাপবেন, সেটা একটা খুব বড় ইন্ডিকেটর আসলে। তো কিন্তু আসলে যেই গান মানুষ মনে রাখে সেটা আসলে দুটোর একটা কেমিস্ট্রি, গানের ভাবের দিকটাও থাকতে হবে, আবার আপনার আসলে গ্রামার বা আপনার টেকনিক্যালি আপনাকে জানতে হবে এই জিনিসটা কিভাবে করতে হবে, কিভাবে করলে শুনতে সবচেয়ে ভালো লাগে। আমরা আরেকটা ভালো গান শুনতে চাই, মানে যেটা করবেন আমাদের ভালো লাগবে আর কি। আচ্ছা, আমি আমার এবছরের শুরুতে আমার একটা সিডি প্রকাশিত হয়েছে। চমৎকার। আমি আমার সিডি থেকে একটা গানের অংশ বিশেষ। এটা কি সোলো ছিল নাকি? সোলো ছিল। আচ্ছা আচ্ছা, জি। মনে করে ঘুরিব দূরে বাহিরে, আর তো গতি নাহি রে মন নাহি রে, মনে করে ঘুরিব দূরে বাহিরে, আর তো গতি নাহি রে মন নাহি রে, এমনি করে ঘুরে। মতো একটি গান শুনলাম। এই যে বলছিলেন এটি পূজা পর্যায়ের গান, এর আগে প্রকৃতি পর্যায়ের গান গাইছিলেন, তো এরকম তো বিভিন্ন পর্যায়ে রয়েছে, আপনার সবচেয়ে পছন্দের কোনটি? পর্যায় ভেদে পছন্দ বের করা কঠিন। আর আমার মনে হয় গানের রুচি বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে, ভালো লাগার ব্যাপারটাও থাকে। সকালে এক ধরনের সুরে ভালো লাগে, সন্ধ্যায় এক ধরনের সুর ভালো লাগে। শরতে রবীন্দ্রনাথের অসাধারণ কিছু গান আছে, সেগুলো খুব মনে পড়ে, গাইতে ইচ্ছা করে, শুনতে ইচ্ছা করে। এরকম ভাবে মানে পর্যায়ে বের করা যেমন কঠিন, আমি বলবো আমার ক্ষেত্রে গান বের করা খুব কঠিন হবে। এই গানটা আমার সবচেয়ে পছন্দ, এরকম আমি খুব কঠিন হবে বলা। ঠিক আছে, পছন্দের তাহলে শিল্পীর জায়গায় আসি, যে রবীন্দ্রসঙ্গীতে এপার বাংলা এবং ওপার বাংলার যদি পছন্দের শিল্পী বলা হয়, যাদের গান শুনতে আপনার ভালো লাগে এবং যাদের গান আপনি যাদের কাছ থেকে শেখেন গান শুনে শুনে, সেই সব মানুষদের কথা একটু জানতে চাই। খুব ভালো লাগে শুনতে লাইসা আহমেদ লিসার গান, মিতা হকের গানও ভালো লাগে, অদিতি মহসিনের গান ভালো লাগে। আমাদের দেশে পুরুষ কণ্ঠের ভেতরে বুলবুল ইসলামের গান ভালো লাগে। অনেকে আছেন যারা এখনো রেকর্ড করেন নাই অথবা মিডিয়াতে অত দেখা যায় না, এরকম অনেকে আছেন, উদীয়মান আছেন অনেকে, সুকান্ত চক্রবর্তী, ওনার গানও ভালো লাগে। আর যাদের কাছে শিখেছি তাদের অনেকেরই গান ভালো লাগে, কোনো কোনো গান বেশি ভালো লাগে। জি, এবার স্পেশালাইজেশন থাকে কারো কারো, যে এই গানটা ওর কণ্ঠেই শুধু শুনতে ভালো লাগে, এরকম নিশ্চয়ই আপনারও থাকে। হ্যাঁ, কেউ কেউ লোকসুরের গান খুব ভালো করেন, কেউ ধ্রুপদ থেকে রবীন্দ্রনাথ যে গানগুলো নিয়েছেন সেগুলোতে তার দখল অনেক দেখা যায় খুব ভালো। কমফোর্ট জোন আছে, বেশিরভাগ আর্টিস্টেরই নির্দিষ্ট কিছু কমফোর্ট জোন থাকে। আপনার ক্ষেত্রে কোনটা?
আমি সাধারণত একটু দ্রুত লয়ের গান পছন্দ করি। আমার ছন্দে আমি খুব আকৃষ্ট। আচ্ছা। সেটা আমি লোকসুরের গান অনেক বেশি গাই বলেই আমার কিছুটা বদনাম আছে। অন্য গানে খুব একটা করি না এই ধরনের। ইদানিং চেষ্টা করছি রবীন্দ্রনাথের অন্য ধরনের গানগুলো আত্মস্থ করার, গাওয়ার। আপনি মাত্র যে গানটি গাইলেন সেটি তো আপনার অ্যালবাম থেকে, মানে আপনি অ্যালবামে এই গানটি করেছেন, তো অ্যালবামের কথা জানতে চাই। অ্যালবাম সলো বোধহয় একটি এখন পর্যন্ত বাজারে জি এসেছে। জি, একটি একবারই রেকর্ডিং করেছি। রেকর্ডিংটা অবশ্য বেশ আগে করা, 2008 সালে। তারপরে আমি কিছুদিন দেশে ছিলাম না, উচ্চশিক্ষার্থে বাইরে ছিলাম। কিন্তু আমরা পেয়েছি 2011-তে। হ্যাঁ, এই কারণেই কিছুটা দেরি হয়ে গেছে। ফিরে এসে দেশে যোগাযোগের চেষ্টা করেছিলাম যাতে দেশ থেকে বেরোয়, নানান কারণে সেটা হয়ে ওঠেনি। এই বছরের শুরুতে এটা কলকাতা থেকে বেরিয়েছে। চমৎকার। এবং যারা সংগ্রহ করতে চান, আপনার যারা ভক্ত রয়েছেন, দর্শক রয়েছেন, তারা নিশ্চয়ই সংগ্রহ করবেন। আপনি একটু আগে বলছিলেন যে রবীন্দ্রসঙ্গীতের অনেক ভালো ভালো শিল্পী আছেন যারা অতটা লাইমলাইটে আসেন না, যাদেরকে হয়তো অনেকেই চেনেন না। এটা আমরাও একমত। আমরা দেখি ঘুরে ফিরে 5 থেকে 6 জনের মুখ, এবং রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন অনুষ্ঠান হলেই তারাই আসেন এবং তারা অসম্ভব ভালো গান, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। তো এই যে আরও তাদের বাইরে অনেকেই আছেন, তাদেরকে আমরা পাই না কেন? আসলে অভাবটা আসলে কোন জায়গাটায়? আমার যেটা মনে হয়, শুধু রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেই না, তবে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে বোধহয় একটু বেশি অন্যান্য গানের বা সঙ্গীত রীতির সাথে যদি তুলনা করি, ধরেন আধুনিক গানের আসলে একটা বাজার আছে। ঈদকে কেন্দ্র করে অনেক অ্যালবাম কিন্তু বেরোয়, নিশ্চয়ই বিক্রি হয়, না হলে বেরোবে কেন? আমার মনে হয় এখানে বোধহয় বাজারের একটা ভূমিকা আছে, মার্কেট। কারণ একটা তো একটা ব্যবসায়িক দিক আছে গানেরও, সেটা বোধহয় একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে প্ল্যাটফর্ম থাকা দেশে, যেখানে নতুনরা এসে গান করবে, তাদের গান শেখানোর উদ্যোগ থাকবে। যদি এমন কেউ মনে করে যে সে সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নিতে চান, সেই সাহায্যটুকু থাকবে। এবং সর্বোপরি আসলে মিউজিক অ্যাপ্রিসিয়েশনের একটা ব্যাপার আছে। আমি বলবো আমাদের দেশে অনেক সচেতন শ্রোতা আছেন, কিন্তু খুব সিরিয়াস শ্রোতা বা যারা মিউজিক অ্যাপ্রিসিয়েশন টাকে প্রমোট করবেন, সেই শ্রোতা এখনো বিপুল সংখ্যক আছেন বলে মনে হয় না আমার। অন্তত রবীন্দ্রনাথের গানে বা অনেকেই ভালোবাসেন নিঃসন্দেহে রবীন্দ্রনাথের গান বা আমাদের দেশীয় যেই গানগুলো আছে, কিন্তু মিউজিক অ্যাপ্রিসিয়েশন লাগে আসলে যে কোনো সঙ্গীত রীতিকে বা যে কোনো সংস্কৃতির যে কোনো মাধ্যমকে যদি আপনি আসলে উৎসাহ না দেন, অনুপ্রাণিত না করেন, তাহলে আসলে এটা নিয়ে এগোনো একটু মুশকিল বোধ হয়। আচ্ছা, আমরা যদি আপনার অনুমতি হয়, আপনি বলছিলেন যে আপনি লোকজ ধাঁচের গানগুলো করতে অনেক বেশি পছন্দ করেন। আপনি যদি এখন আমাদের এরকম একটা গান শোনান। নিশ্চয়ই। আমি আবারও শরতেরই একটা গান করব। আশ্বিনের কথা আছে, শিউলি শাখে শিউলি ফুলের কথা আছে। আমারে ডাক দিল কে ভিতর পানে, আমারে ডাক দিল কে ভিতর পানে, ওরা যে ডাকতে জানে রে, ওরা যে ডাকতে জানে, আমারে ডাক দিল কে ভিতর পানে। আশ্বিনে ওই শিউলি শাখে মৌমাছিরে যেমন ডাকে, আশ্বিনে ওই শিউলি শাখে মৌমাছিরে যেমন ডাকে, প্রভাতে সৌরভের গানে, হে ওরা যে ডাকতে জানে, ওরা যে ডাকতে জানে, আমারে ডাক দিল কে ভিতর পানে, আমারে ডাক দিল কে ভিতর পানে। একাডেমিক ব্যাপারে জানতে চাই। আমরা যতদূর জানি যে আপনি ইংরেজির ছাত্র ছিলেন এবং ইংরেজি ছেড়ে দিয়ে আপনি নৃবিজ্ঞানের দিকে গেলেন, কেন? ইংরেজি সাহিত্য পড়া শুরু করেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে,
কিন্তু আমার বরাবরই আগ্রহ ছিল নৃবিজ্ঞান পড়ব। জি। যারা জানেন না তাদের জন্য বলছি, নৃ অর্থ মানুষ, এবং এটা মানুষকে নিয়ে যে বিজ্ঞান, তার সমাজ, তার সংস্কৃতি কিভাবে বদলাচ্ছে, কেন আমরা মানুষে মানুষে আলাদা, কিভাবে মানে এই বিভেদ দূর করা যায়, এগুলো হচ্ছে নৃবিজ্ঞানের মূল কথা। তো যার ফলে এই ধরনের একটা বিষয়ের প্রতি আগ্রহ ছিল। আর একটা ইমার্জিং ডিসিপ্লিন ছিল বাংলাদেশের প্রেক্ষিতে, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে তখন মাত্র শুরু হয়েছে। তো সবকিছু মিলিয়ে এক ধরনের আকর্ষণ ছিল, সেখান থেকেই আসা, এবং বা বলতে পারেন খুব কন্টেম্পোরারি কিছু পড়তে চাচ্ছিলাম। তো পড়ার পরে আপনার অভিজ্ঞতাটা কেমন? খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং নৃবিজ্ঞান আসলে সমাজ বিজ্ঞানের যে অন্যান্য ধারাগুলো আছে তাকে অনেক সময় অনেকভাবে চ্যালেঞ্জ করে, এবং এই আর্গুমেন্টগুলো, এই ডিবেটগুলো খুব ইন্টারেস্টিং। আচ্ছা। সমাজকে বোঝার ক্ষেত্রে বা সমাজকে এক ধরনের একটু ক্রিটিক্যালি অবজার্ভ করার ক্ষেত্রে আমার মনে হয় খুবই একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। তারপর এই যে উন্নয়ন কর্মী হিসেবে আত্মপ্রকাশ, সেটা কি প্ল্যান ছিল, মানে নৃবিজ্ঞান পড়বেন তারপর উন্নয়ন কর্মী হবেন এরকম? অত কনসিয়াসলি না, তবে বেসরকারি খাতেই চাকরি করব বা কাজ করব এই ধরনের একটা মনোভাব ছিল শুরু থেকেই। এবং আমি যে ধরনের পড়াশোনা করেছি অন্তত বাংলাদেশে, তাতে মানে উন্নয়ন কর্মী হওয়াটাই স্বাভাবিক এবং সহজ ছিল আসলে। যদি একটু যোগ করি যে সাধারণত আমরা যে ধরনের দেখি বাংলাদেশি পার্সপেক্টিভে, এটা সরকারি চাকরির প্রতি সব ধরনের মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকটি ছেলে কিংবা মেয়েরই একটা বিশাল আগ্রহ থাকে, বিশেষ করে বিসিএস এর ব্যাপারে। আপনি প্রথম থেকে ঠিক করেছিলেন যে আপনি বেসরকারি জায়গাতে আপনি কাজ করবেন, এটা কেন? এটা আমি আসলে মানে আমার আদি পুরুষরা পুরনো ঢাকার, আমার জন্ম ঢাকায়, আমি বড় হয়েছি ঢাকায়, বলতে পারেন হোম সিকনেস থেকে। সরকারি চাকরিতে ঢাকার বাইরে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। জি। তো সেটা একটা ব্যাপার ছিল। আর একটা পারসেপশন ছিল ছাত্র অবস্থায় যে বেসরকারি খাতে সম্ভবত ফ্লেক্সিবিলিটি বেশি। জি। সম্ভবত সেই কারণে। তো কি দেখলেন, ফ্লেক্সিবিলিটি আছে? এটা আছে, নেই, দুটোই। যাই হোক, আমরা কাজের কথা যেহেতু বলছি, আরেকটি জায়গায় আসতে চাই, সেটা হচ্ছে ছায়ানট থেকে গান শেখা শেষ হতে না হতেই ছায়ানটের শিক্ষক হিসেবে আপনি জয়েন করলেন। তো যারা আপনার শিক্ষক ছিল তাদেরকে আপনি সহকর্মী হিসেবে পেলেন, এবং যা তাদের কাছ থেকে শিখেছিলেন আপনার ছাত্রদের মধ্যেও আপনি হয়তো তাই ছড়িয়ে দিচ্ছেন। তো এই অনুভূতিটি কেমন? ছায়ানট তো বলতে পারেন মানে আমার জীবন বদলে দেওয়ার মতো একটা ব্যাপার। ছায়ানটের শিক্ষকরা, ছায়ানট পরিবেশ, সবকিছু মিলিয়ে ছায়ানটে আমরা যেটা মূলত করি, আমরা খুব মানে অকপটে স্বীকার করি যে 5 কিংবা 6 বছরের কোর্সে আসলে গান শেখা যায় না, এটা সম্ভব না। এবং আমরা যাদের অনুকরণ করি তারা হয়তো দেখা যাচ্ছে তাদের পুরো জীবন গানই করছেন, কিন্তু এখন ওনারা এতটাই বিনয়ের সাথে স্বীকার করেন যে এখনো যেন ওনাদের শেখা বাকি। হয়তো উনি জগৎ বিখ্যাত, আমরা সবাই ওনার অপেক্ষায় থাকি কখনো একটু সামনাসামনি বসে গান শুনবো। তো আমরা যেটা ছায়ানটে খুব কনসিয়াসলি করি, আমরা গান কিভাবে শিখতে হয় সেই জিনিসগুলো শেখানোর চেষ্টা করি। গান শিখতে শেখার ব্যাপারটা এটা করি। আরেকটা জিনিস করি, আমাদের সংস্কৃতির সাথে এক ধরনের একটা যোগাযোগ তৈরি করানোর চেষ্টা করি, তার সঙ্গীত রুচিকে আমরা প্রভাবিত করার চেষ্টা করি। তো এই সব কিছু মিলিয়ে খুবই এক ধরনের অসাধারণ অভিজ্ঞতা। আমার শিক্ষকরা ওইভাবে সহকর্মী হিসেবে কখনো চিন্তা করিনি, মনে করেছি যে আমরা সবাই মিলে একটা আদর্শের জন্য বা একটা কোনো লক্ষ্যে সবাইকে নিয়ে পৌঁছতে চাচ্ছি। তো এটা একটা খুব মানে একটা রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্স, চমৎকার অভিজ্ঞতা। একটু তুলনামূলক বিশ্লেষণে আসতে চাই যে এপার বাংলাতে রবীন্দ্রনাথের যে চর্চা হচ্ছে এবং ওপার বাংলাতে যে চর্চা হচ্ছে, সামগ্রিকভাবে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি মনে করেন এফিশিয়েন্টের দিক থেকে? আমার সীমিত বুদ্ধিতে যেটা মনে হয়, রবীন্দ্রনাথকে আমরা বাংলাদেশে অন্যভাবে আত্মস্থ করেছি যদি আমরা তুলনা করি পশ্চিমবঙ্গের সাথে। বিশেষ করে ছায়ানটের ইতিহাস থেকে আমরা দেখেছি বা জেনেছি যে আমাদের রবীন্দ্র শতবার্ষিকী উদযাপন করা হচ্ছিল, তখনকার যে ভাষা আন্দোলনের পরবর্তী প্রেক্ষাপট সেটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো রবীন্দ্রনাথ সবসময় আমাদের একটা অবলম্বন ছিলেন আমাদের ভাষা, আমাদের সংস্কৃতির ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে আমার মনে হয় রবীন্দ্রনাথকে বা রবীন্দ্রনাথের বিনোদনের দিকটা বোধহয় অনেক বেশি প্রাধান্য পায়। বাংলাদেশের ক্ষেত্রে আমি এখনো মনে করি যে রবীন্দ্রনাথ অনেক বেশি অবলম্বন বিনোদনের তুলনায়। জি, এই মুহূর্তে একটা গান অবলম্বন করতে চাই, যদি হয়ে যায়। কি শোনাবেন আমাদের খুব ছোট করে? আচ্ছা, আমি একটা রবীন্দ্র ভিন্ন গান করি এখন। জি, আমি ডিএল রায়ের একটা প্রেমের গান খানিকটা করছি। জি, কি?
ঠিক আছে। আজি তোমার কাছে ভাসিয়া যায় অন্তর আমার, আজি সহসা ঝরিল চোখে কেন বারিধার বারিধার বারিধার, আজি তোমার কাছে ভাসিয়া যায় অন্তর আমার, স্মৃতির জোয়ারে দুকুল ছেয়ে 10 বরষ জানবে, স্মৃতির জোয়ারে দুকুল ছেয়ে 10 বরষ জানবে, চলেছে প্রাণ তোমার কাছে মানে না বাধা 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 আজি তোমার কাছে ভাসিয়া যায় অন্তর আমার। আপনি কি তাহলে মানে আপনার চর্চায় 3 কবির গানও রাখেন? 3 কবির গানও হয়। রবীন্দ্রনাথের বাইরে অতুল প্রসাদ, রজনীকান্ত, ডিএল রায় ওদের গানও করি, নজরুল গাওয়ার অপচেষ্টা এখনো করিনি। তবে ছায়ানটে আমরা পয়লা বৈশাখে সাধারণত যখন দল বেঁধে গান করি তখন সব ধরনের গান শেখানো হয়, সেই সূত্রে নজরুলের গানও করা হয়েছে। অদ্ভুত একটা সুরের মধ্যে এখনো, বিশেষ করে লাস্টের গানটার জন্য আমরা এই সুরের মোহনা মানে সুরের মধ্যে থেকেই আমরা শেষ করতে চাই এবং একটা গান দিয়ে আমরা শেষ করতে চাই। আপনাকে স্যার অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন, সেই জন্য। দর্শকদের কিছু বলার আছে ছোট্ট করে? ভালো লাগছে এখানে এসে গান নিয়ে কথা বলতে পেরে, ছায়ানট নিয়ে কথা বলতে পেরে। আমার মাধ্যমে যদি ছায়ানট যেই সংস্কৃতি বা যেই সঙ্গীত রুচি প্রচার করতে চাচ্ছে সেটা যদি কোনো মানুষের কানে পৌঁছয়, তাকে যদি কোনোভাবে আকৃষ্ট করে, তাহলে আমার আশাটা বোধহয় সার্থক হবে। নিশ্চয়ই আকৃষ্ট করবে, অনেক বেশি শুভকামনা। অতিথি, আমরা শেষ করছি, বিদায় নিব, তারপরে আমরা একটা গান শুনবো। অবশ্যই দর্শক, আমরা যেভাবে উপভোগ করলাম 2 ঘন্টা, চমৎকার 2জন রাঙা মানুষ ছিলেন আমাদের সাথে 2 ঘন্টা জুড়ে, নিশ্চয়ই আপনারাও তেমনিভাবে উপভোগ করেছেন। আমরা শেষ করব একটি গান দিয়ে, যেমনটি কিবরিয়া বারবার করে বলছিল আমাদের এই প্রিয় শিল্পীর কাছ থেকে। আগামীকালকে রাঙা সকাল দেখবার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, শুভ সকাল। শুভ সকাল। আমি এবার রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের একটা গান করছি, গান দিয়ে শেষ করব। যদি তোর ভাবনা থাকে ফিরে জানা, তবে তুই ফিরে জানা, যদি তোর ভয় থাকে তো করি মানা, তবে তুই ফিরে জানা, যদি তোর ভাবনা থাকে ফিরে জানা, তবে তুই ফিরে জানা, যদি তোর ঘুম জড়িয়ে থাকে গায়ে, ভুলবি যে পথ পায়ে পায়ে, যদি তোর হাত কাঁপে তো নিবিয়ে আলো, সবারে করবি কানা, যদি তোর ভাবনা থাকে ফিরে জানা, তবে তুই ফিরে জানা, যদি তোর ছাড়তে কিছু না চাহে মন, করিস ভারী বোঝা।